আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের ৩ নং সৃজনশীলের দ্বিতীয় খ। আমাদেরকে ৩ নং সৃজনশীলের দ্বিতীয় কতে বলছে যে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। তো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে ছক আঁকবো। ছকটা হচ্ছে কি বিবরণ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তো আমাদের মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য প্রথমে ছক আঁকতে হবে, এরপর জানতে হবে মুনাফা জাতীয় ব্যয়ের সূত্রটা। পাশে এখানে লেখা আছে মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র হচ্ছে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এরপর ক্রয় বাদ ক্রয় ফেরত, যার আরেক নাম বহি ফেরত, বাদ ক্রয় বাট্টা, যোগ প্রত্যক্ষ খরচ টোটাল হচ্ছে 13টা। 13টার মধ্যে উদ্দীপকে যতটা থাকবে এখানে আসবে ততটা, বাদ সমাপনী মজুত পণ্য, এরপর যে খরচগুলো আগে আসেনি সেগুলো আসবে। তো আমরা মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য প্রথমে ছক আঁকবো বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। এরপর মুনাফা জাতীয় ব্যয়ে প্রথমে কি আসবে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা উদ্দীপকে দেখব আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। এই যে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের শুরুতেই আছে, আমরা লিখব প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, 34,000 টাকা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা বিস্তারিত টাকাতেও হতে পারে অথবা পরিমাণ টাকাতেও হতে পারে। আমরা টাকাটা এখন লিখতেছি না, কখন লিখতে হবে একটু পর জানাচ্ছি। এরপর লিখতে হবে ক্রয়। প্রথমে লিখতে হয় প্রারম্ভিক উৎপন্ন, এরপর লিখতে হয় ক্রয়। এখন আমরা ক্রয় আছে কিনা দেখব। এই যে ক্রয় 2 নম্বরে আছে, আমরা লিখব ক্রয়। ক্রয় কত টাকা, 1 লক্ষ টাকা। এটা লিখব বিস্তারিত টাকার মধ্যে 1 লক্ষ টাকা। ক্রয় থেকে বিয়োগ করতে হবে ক্রয় ফেরত অথবা বহি ফেরত। আমরা দেখি এখানে ক্রয় ফেরত বা বই ফেরত আছে কিনা। বেতন, পাওনাদার, দেনাদার, ব্যাংক জমার উদ্বৃত্ত, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, জাহাজ ভাড়া, প্রদীয় বিল, গৃহীত ঋণ, দালান কোটা, বরাদ্দকৃত বাট্টা, মূলধন, বিক্রয়। এই যে 15 নম্বরে বই ফেরত মানে ক্রয় ফেরত আছে, লিখব বাদ বহি ফেরত। কত টাকা আমরা একটু দেখি, এটা কত নাম্বার আছে 15 নম্বরে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে বই ফেরতের টাকা হচ্ছে 6,000। লিখব 6,000। এটা এখান থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা লিখব কোথায়, নিচে। তো 1 লক্ষ থেকে যদি আমরা এটা বিয়োগ করি -6,000, আমরা পাবো 94,000। এরপর বাদ দিতে হবে ক্রয়বারটা। অঙ্কগুলো উদ্দীপকে আমাদের ক্রয়বারটা আছে কিনা। যদি উদ্দীপকে ক্রয়বারটা থাকে ক্রয়বারটা আমরা বাদ দিব। এখানে একটা বরাদ্দকৃত বাট্টা আছে, তো বরাদ্দকৃত বাট্টার অপর নাম প্রদত্ত বাট্টা, এটা কোনো ক্রয়বারটা না। তাহলে এখানে কোনো ক্রয়বারটা নাই, তাহলে আর বাদ দিতে হবে না। তাহলে এই টাকাটা 94,000 টাকাটা আমরা এখানে লিখব না, আমরা লিখব এইখানে, বিয়োগ করে এখানে লিখব, কারণ আমাদের ক্রয়বারটা নাই। এখন কথা হচ্ছে প্রারম্ভিক মূলধনের টাকাটা আমরা লিখব কোথায়, বিস্তারিত টাকাতে নাকি পরিমাণ টাকাতে। 2টা কলামেই হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের উদ্দীপকে যদি বই ফেরত থাকে অথবা ক্রয় ফেরত থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের টাকাটা বসবে পরিমাণ টাকার মধ্যে। আমাদের অঙ্কটাতে প্রারম্ভিক মূলধন কত টাকা, 34,000। এখানে লিখব 34,000। এখন আমরা কি করব, 34,000-এর সাথে 94,000 এটা যোগ করব, সেজন্য এখানে পেন্সিল দিয়ে একটা দাগ দিব। এখন আমরা যোগ করি 34,000 যোগ 94,000, যোগ করলে আসতেছে 1,28,000। এরপর আমাদের এখন লিখতে হবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হচ্ছে 13টা। 13টার মধ্যে উদ্দীপকে কোনটা কোনটা আছে আমাদের দেখতে হবে, এবং প্রত্যক্ষ খরচ যে 13টা সেটাও কিন্তু আমাদের
মুখস্থ রাখতে হবে। পারিমতন্য, ক্রয় এগুলো অলরেডি লিখে ফেলছি। বেতন, খরচ হিসাব, কিন্তু সেটা প্রত্যক্ষ না। পাওনাদার দায়ী হিসাব, সেটাও প্রত্যক্ষ না। দেনাদার সম্পদ হিসাব, ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, সম্পদ হিসাব, আনতে ফেরত মানে বিক্রয় ফেরত। এরপর হচ্ছে জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া খরচ এবং এটা একটা প্রত্যক্ষ খরচ, আমরা এখন এটা লিখব। জাহাজ ভাড়া এটা একটা প্রত্যক্ষ খরচ। এটা কত টাকা? এটা আছে আমাদের ৮ নাম্বারে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৫,০০০। ৫,০০০ টাকাটা আমরা বিস্তারিত টাকাতে লিখব অথবা পরিমাণ টাকাতে লিখব। যদি প্রত্যক্ষ খরচ আর না থাকে, শুধু একটাই থাকে, সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ খরচের টাকাটা লিখব পরিমাণ টাকাতে। আর যদি প্রত্যক্ষ খরচ আরও থাকে, সেক্ষেত্রে জাহাজ ভাড়ার টাকাটা আমরা লিখব বিস্তারিত টাকার মধ্যে। আমরা একটু দেখি আমাদের এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। প্রদীয় বিল দায়, গৃহীত ঋণ দায়, দালান কোঠা সম্পদ, বরাদ্দকৃত বাট্টা মানে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা একটা খরচ, কিন্তু সেটা প্রত্যক্ষ না। এরপর হচ্ছে মূলধন, মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়াই মিলের ক্ষেত্রে এক ধরনের দায়। এরপর বিক্রয় আয় হিসাব আসবে না এখানে। বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ দিছি। মণিহারি খরচ, কিন্তু সেটা প্রত্যক্ষ না। কমিশন খরচ, কিন্তু সেটা প্রত্যক্ষ না। সন্দেহজনক দেনা সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, এটা এই মুহূর্তে এটাও কোনো প্রত্যক্ষ খরচ না। এটা এই মুহূর্তে এখানে আসবে না। তাহলে আমরা জাহাজ ভাড়ার টাকাটা কোথায় লিখব? পরিমাণ টাকাতে। এটা কত টাকা ছিল? ৮ নাম্বারে ছিল সিরিয়াল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৫,০০০। আমরা লিখব এখানে জাহাজ ভাড়া ৫,০০০। তাহলে প্রত্যক্ষ খরচ ১৩টার মধ্যে শুধু একটা পাইছি। এই একটা এখন এটা উপরের সাথে যোগ করে দিব। ১,২৮,০০০ এর সাথে যোগ করব ৫,০০০। যোগ করলে আসছে ১,৩৩,০০০। এখান থেকে বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য। তো আমাদের অঙ্কটাতে সমাপনী মজুত পণ্য আছে কিনা আমাদের খুঁজতে হবে। সমাপনী মজুত পণ্য যদি থাকে তাহলে বিয়োগ করব, আর না থাকলে বিয়োগ করব না। আমরা যদি দেখি প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, বেতন, পাওনাদার, দেনাদার, ব্যাংক জমার উদ্বৃত্ত, আন্তঃফেরত, জাহাজ ভাড়া, প্রদীয় বিল, গৃহীত ঋণ, দালান কোঠা, বরাদ্দকৃত বাট্টা, মূলধন, বিক্রয়, বহি ফেরত, মণিহারি, কমিশন, সন্দেহজনক দেনা সঞ্চিতি, এখানে সমাপনী মজুত পণ্য নাই, তার মানে আমাদের বাদ দিতে হবে না। এরপর কি আসবে? যে খরচগুলো আগে আসেনি সেগুলো আসবে। তাহলে আমরা দেখি কোন কোন খরচগুলা এখনো পর্যন্ত এখানে আসেনি। প্রথমে পানি উত্তোলন, এটা খরচ, এটা আসছে। ক্রয় খরচ আসছে। বেতন খরচ এটা এখনো আসেনি, এটা আমরা এখন এখানে লিখব। বেতন এটা কত টাকা? ৩ নাম্বার আছে ১২,০০০। বেতন বরাবর বিস্তারিত টাকাতে লিখব ১২,০০০। এরপর পাওনাদার দায়, দেনাদার সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, সম্পদ হিসাব আসবে না। আনতে ফেরত মানে বিক্রয় ফেরত। জাহাজ ভাড়া খরচ আগে আসছে। প্রদীয় বিল দায়, গৃহীত ঋণ দায়, দালান কোঠা সম্পদ, বরাদ্দকৃত বাট্টা মানে প্রদত্ত বাট্টা, আমি কাউকে ডিসকাউন্ট দিছি, তাহলে এটা খরচ। এটা আগে আসেনি, তাইলে এখন আসবে। লিখব বরাদ্দকৃত বাট্টা। এটা কত নম্বরে? ১২ নম্বরে। তাহলে দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১০,০০০। আমরা লিখব ১২,০০০ নিচে ১০,০০০। এরপর মূলধন, মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়াই মিলের ক্ষেত্রে এক ধরনের দায়। বিক্রয় আয়, বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ। মণিহারি খরচ এটা আগে আসেনি, লিখব মণিহারি। এটা কত টাকা? আমরা নিচ থেকে দেখি, নিচ থেকে এটা ৩ নাম্বার আছে মণিহারি, তাহলে ১, ২, ৩, ৫,০০০। এখানে লিখব মণিহারি ৫,০০০ টাকা।
এরপর হচ্ছে কমিশন, এটাও খরচ, এটা আগে আসেনি, এটা এখন আসবে। কমিশন হচ্ছে কত টাকা? ৯,০০০। এরপর সন্দেহজনক দেনা সঞ্চিতি মানে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি কুরিন থেকে বিয়োগ করতে হয়। আমাদের এই অঙ্কটাতে কুরিন নাই, তাহলে কুরিন থেকে বাদ যাবে না। তবে যে খরচগুলো আগে আসেনি সেখানে এটা আমরা লিখব, লিখে টাকাটা ব্র্যাকেট আকারে লিখব, কারণ টাকাটা বাদ দিতে হয় কুরিন থেকে। কুরিন না থাকার কারণে যে খরচগুলো আগে আসেনি ওই খরচগুলোর সাথে এটা বসবে ব্র্যাকেট আকারে। তাহলে লিখব সন্দেহজনক দেনা সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি। এটা কত টাকা? ৮,০০০। এখানে লিখব ৮,০০০ ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে কি বললাম? সন্দেহজনক দেনা সঞ্চিতি মানে কুরিন সঞ্চিতি। এটা লিখতে হয় কোথায়? এটা লিখতে হয় আমাদের এটা কুরিন থেকে বাদ দিতে হয়। সন্দেহজনক দেনা সঞ্চিতি কুরিন থেকে বিয়োগ করতে হয়। কুরিন না থাকলে তখন আমরা ওই যে খরচগুলো আসেনি সেগুলোর সাথে লিখব ব্র্যাকেট আকারে। এরপর আমাদের অঙ্কে আর কোনো খরচ হিসাব নেই, তাহলে অঙ্কটা এখানেই আমরা শেষ করতে পারবো। অর্থাৎ এখন যোগ বিয়োগের কাজ বাকি, শেষ করে দিলে অঙ্কটা শেষ হবে। আমরা এখন ক্যালকুলেটারে যোগের টাকাটা যোগ দিয়ে তুলব, বিয়োগের টাকাটা বিয়োগ দিয়ে তুলব। প্রথমে আছে আমাদের এখানে ১২,০০০, তারপর যোগ ১০,০০০, যোগ ৫,০০০, যোগ ৯,০০০, এরপর বিয়োগ ৮,০০০। এখানে আমাদের আসলো ২৮,০০০ টাকা। আমাদের উপরে আগে থেকে একটা ব্যালেন্স ছিল ১,৩৩,০০০, এটার সাথে আমরা ২৮,০০০ কি করব? যোগ করব। আগে ছিল ১,৩৩,০০০ যোগ ২৮,০০০, যোগ করলে আসতেছে ১,৬১,০০০। এরপর আমরা পেন্সিল দিয়ে ক্লোজ করে দিব, বক্সটাও ক্লোজ করে দিব। এভাবেই মুনাফা জাতীয় ব্যয়টা বের করতে হয়। মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা বের করতে চাই আমাদের অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি? পারমিক উৎপন্ন ক্রয় বাদ ক্রয় ফেরত অথবা বই ফেরত বাদ ক্রয় বারটা যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। এরপর যে খরচগুলো আগে আসেনি সেগুলো আসবে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের উদ্দীপকে যদি ক্রয় ফেরত বা বই ফেরত থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা পরিমাণ টাকাতে বসবে। ক্রয় ফেরত বা বই ফেরত না থাকলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা বিস্তারিত টাকাতে বসবে। আরেকটা বিষয় হচ্ছে কুরিন সঞ্চিতি অথবা সন্দেহজনক দেনা সঞ্চিতি কুরিন থেকে বাদ দিতে হয়। যখন কুরিন থাকবে না তখন সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি যে খরচগুলো আগে আসেনি সেগুলোর সাথে বসবে বিয়োগ আকারে। এভাবেই প্রত্যেকটা মুনাফা জাতীয় ব্যয় বের করতে হয়।